মাননীয় শ্রী নরেন্দ্র মোদী জি, উনি কিন্তু একের পর এক ডিভোর্স হচ্ছে। আচ্ছা। একটা মানুষের ৩টে ডিভোর্স হয়ে গেছে। হুম, কিন্তু ৪ নাম্বার বিবাহটা টিকবে। হুম, সে ব্যক্তি আর বিয়েই করবে না। তারপরেও আমি তাকে মনোবল দিয়ে হুম। তার গ্রহের কারোর জন্মছকে সপ্তম ঘরে কোন কোন পাপ গ্রহ থাকলে ডিভোর্সের চান্স থাকে? কারণ শুধু তো সপ্তম ঘর দেখলে হয় না, D9 চার্টও দেখতে হয়। সেক্ষেত্রে একটু জানবো। আচ্ছা, কালসর্প দোষ, হুম, মাঙ্গলিক দোষ এগুলো কিভাবে কাটানো সম্ভব? প্রথম কথা যে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে দোষ বলে কোনো ওয়ার্ডই নেই। হুম, যা আছে সব যোগ। হুম। যোগ মানে কি? আচ্ছা, জ্যোতিষ মানে কি? কোনো জ্যোতিষীর কাছে আপনি যাবেন, আপনি আপনার সমস্যা বলবেন, তিনি আপনার চার্ট দেখবে। তারপর তো আপনাকে কোনো রত্নই প্রোভাইড করবে। কিন্তু আপনি কি জানেন রত্ন ছাড়াও কিন্তু প্রতিকার সম্ভব? আজকে আমরা সেই টপিকেই আলোচনা করব। এছাড়াও আলোচনা করব শনির সাড়ে-সাতি। ১ম স্টেজ, ২য় স্টেজ এবং ৩য় স্টেজ। ঠিক কিরকম যায় একটা মানুষের জীবনে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবোকা, তোমাদের সাথে আমি প্রীতি। আমাদের আজকের অতিথি একজন জ্যোতিষ গবেষক ও শিক্ষক, আচার্য শুভ্র গোস্বামী। দাদা, কেমন লাগছে প্রথমবার এসে? প্রথমবার এসে খুবই ভালো লাগছে। এখানে তোমাদের টিম তাদের হুম, যে ডেডিকেশন আর এত কিছু পরিশ্রমের মাধ্যমে তোমরা যে পডকাস্টটি করছো হুম। খুবই অনবদ্য। আর স্টুডিওটি বেশ খুব সুন্দর, থ্যাংক কমফোর্টেবল। ইউ। আশা করছি তোমাদের কাজ খুব ভালো হবে এবং আগামী দিনেও তোমাদের এখানে আরো নতুন, নতুন মুখ দেখতে পাবো আমরা। অ চালিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। আমার ১ম প্রশ্নই এটা, এই যে গ্রহ দোষ, সেটা কাটানোর জন্য কোনো জ্যোতিষের কাছে গেলে সে কোনো রত্ন প্রোভাইড করে। হুম। তো কোনো রেমেডির মাধ্যমে কি গ্রহ দোষ কাটানো যায়? দেখো, ১ম কথা হচ্ছে যে এই যে প্রতিকার কথাটা যে বললে, হুম, প্রতিকারের একটা উপায় হলো রত্ন ধারণ। হুম, কিন্তু রত্ন ধারণটাই একমাত্র প্রতিকার নয়। হুম, এই রত্ন ধারণ বাদ দিয়েও আরো বহু প্রকারের রেমেডি বা হুম, প্রতিকার প্রতিবিধান সম্বন্ধে আমাদের বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন নিয়ম কানুন, অনেক পথ, অনেক রাস্তা সেখানে উল্লেখিত রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলব যে রত্ন ধারণ তো একটি দিক মাত্র। কারো যদি সামর্থ্যের মধ্যে না থাকে, কেননা রত্ন কিন্তু বহু মূল্যবান বোঝায়। রত্ন আর পাথর কথাটা এক নয়। আচ্ছা। পাথর বাজারে কিনতে পাওয়া যায়। ধরুন চুনি পান্না ৳৫০০ রতি, হুম, মুক্তা ৳১০ রতি। এই যে এইসব কি সব পড়ে সবাই হাত হুম, ভর্তি। এগুলো পড়ে তো কোনো কাজ হয় না। এগুলো হুম, হলো পাথর। হুম, রত্ন প্রকৃত যেটা রত্ন, হুম, যেটি গরুর পুরাণ, আমাদের যে শাস্ত্র, হুম, গরুর পুরাণে একটি আ আলাদাই একটি চ্যাপ্টার রয়েছে অধ্যায়। সেখানে বিভিন্ন রত্নের গুণাবলী, রত্ন কিভাবে চিনবেন, রত্নের মধ্যে কোয়ালিটি কেমন হতে হবে, কোনো খুঁতযুক্ত রত্ন সেখানে চলে না। সেই প্রকৃত রত্নের দাম অনেক, বহুমূল্য। সেটা আমাদের মিডল ক্লাসদের মানে ধরা-ছোঁয়ার বাইরে। সামর্থ্যের বাইরে। তাই কিন্তু প্রকৃত যেটা রত্ন, হুম, সেটা যদি কারো সামর্থ্যের মধ্যে না থাকে, হুম, সেক্ষেত্রেও আরো বিভিন্ন রকমের প্রতিকার রয়েছে। সে বিষয়ে যদি জানতে চাও আলোচনা করতে পারি। হুম, কিন্তু রত্ন এক প্রকারের রেমেডি। হুম। কিন্তু রত্নই শেষ কথা নয়। এর বাইরেও আরো অনেক প্রতিকার রয়েছে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে আবারও ভুলে গেছো। তাই একটা সাবস্ক্রাইব করেই দাও। তারপরে কি হবে যে আমরা অনেক ভালো, ভালো গেস্ট আনতে পারবো। যার ফলে অনেক ভালো, ভালো পডকাস্ট আমরা তোমাদেরকে উপহার দিতে পারি। আচ্ছা দাদা, আপনার কাছে আমি রিয়েল স্টোরি জানতে চাইবো হুম, আপনার কোনো ক্লায়েন্টের। হুম। যার জন্মছক দেখে আপনি আগের থেকে কিছু প্রিপ্রেডিকশন করেছেন এবং সেটা পরবর্তীকালে খেটে গেছে এবং সে প্রতিকার করে রক্ষাও পেয়েছে। এরকম তো সত্যি কথা বলতে ২০১১ সাল থেকে এই লাইনে রয়েছি। হুম, ১৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। হুম, মোটামুটি প্রায় ১০,০০০ ক্লায়েন্ট দেখেছি অনলাইন, অফলাইন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন আ ফেস টু ফেস বা হুম, চেম্বারে। সেক্ষেত্রে এরকম অসংখ্য রয়েছে। হুম, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো ঠিক বুঝতে পারছি না। তবুও যদি বলো যে কারো প্রেডিকশন মিলেছে বা ঠিক হয়েছে। আমার কাছে মেক্সিমাম যেটা আসে সেটা হচ্ছে ম্যারিটাল ডিসপুট। হুম, ধরুন বিয়ে করেছে, 7th হাউস
অ্যাফ্লিক্টেড বা সপ্তমভাবে পাপ গ্রহ বা সপ্তমপতি ড্যামেজ রয়েছে, হুম। একের পর এক ডিভোর্স হচ্ছে। আচ্ছা। একটা মানুষের ৩ টে ডিভোর্স হয়ে গেছে। হুম, কিন্তু ৪ নাম্বার বিবাহটা টিকবে। হুম, সে ব্যক্তি আর বিয়েই করবে না। তারপরেও আমি তাকে মনোবল দিয়ে হুম, তার গ্রহের যে পজিশন তার হুম, জন্মকুণ্ডলিতে, তার উপর ভিত্তি করে তাকে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাকে মাল্টিপল ডিভোর্স এর পরেও তাকে শেষে একটা মনে করুন বিবাহ দিয়ে সে বর্তমানে সুখী। হুম। তার ২ সন্তান রয়েছে। এটা তো ম্যারিটাল ডিসপিউট এ গেল। এছাড়াও অসংখ্য কর্মপ্রাপ্তি এবং অ্যাক্সিডেন্টাল ফাঁড়া থেকে বাঁচতে আমি দেখেছি। নাম বলা সম্ভব নয় এখানে যেহেতু প্রত্যেকেরই প্রাইভেসি রয়েছে। কিন্তু এরকম অসংখ্য রয়েছে। কোনটা বাদ দিয়ে কোনটা বলব? তার মধ্যে বলতে পারি যে ম্যারিটাল ডিসপিউট এবং ফিজিক্যাল এলিমেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হুম। এরকম প্রচুর অ্যাডভান্স প্রেডিকশন আমার ক্লায়েন্টদের দেওয়া ছিল। সেগুলো মিলেছে এবং তারা বড়সড় ফাঁড়া থেকে প্রতিকারের মাধ্যমে খুব অল্পের উপর দিয়ে ছোঁয়ার মাধ্যমে বেঁচে গেছে। এবং প্রচুর রিভিউ রয়েছে এরকম আমার। কারোর জন্মছকে সপ্তম ঘরে কোন কোন পাপ গ্রহ থাকলে ডিভোর্সের চান্স থাকে? কারণ শুধু তো সপ্তম ঘর দেখলে হয় না, D9 চার্টও দেখতে হয়। সেক্ষেত্রে একটু জানবো। ১ম কথা শুধুমাত্র ৭ম ভাবের পজিশন দেখে বিবাহের বিচ্ছেদ আ হুম, কোনো মতেই ডিক্লেয়ার করা যায় না। কেননা ৭ম ভাব হতে পারে কারো ক্ষেত্রে এম্পটি আছে, মানে হুম। ফাঁকা। খালি। কিন্তু সেক্ষেত্রে ৭ম পতি কোন ভাবে বসে আছে, হুম, সে কোন নক্ষত্রে বসে আছে, তার উপরে অন্যান্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে কিনা হুম, বা সে যে রাশিতে বসে আছে, সেই রাশিটা তার ফ্রেন্ডলি মানে মৈত্রী রাশি নাকি শত্রু রাশি, এগুলো সবকিছু বিচার করতে হয়। মানে একটা কম্প্যাক্ট বিশ্লেষণ করতে হয়, সূক্ষ্ম হুম, বিচার। হুম, সেখানে শুধু ৭ম ভাব দেখে বিচ্ছেদ প্রেডিকশন দেওয়া যায় না। সেখানে আপনাকে 2nd হাউস দেখতে হবে। মানে যেটা আপনার ফ্যামিলি, আপনার 4th হাউস, আপনার ডোমেস্টিক কমফোর্ট কতটা হবে। সেই সাথে ৮ম ভাব যেটা আমাদের বিবাহ পরবর্তী হুম, অ্যাক্টিভিটি হুম, যেটাকে আমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বলি হুম, বা সন্তানাদি জন্মের ক্ষেত্রে যে ৫ম ভাবের যে গুরুত্ব রয়েছে। তাই ২, ৪, ৫, ৭ হুম, এবং যে 11th হাউস রয়েছে একাদশ ভাব, হুম, যেটি থেকে মানে সমস্ত মনস্কামনা পূরণ, সেটা পার্থিব হোক, সেটা স্পিরিচুয়াল হোক, এই ২, ৪, ৫, ১১ ভাবকেও কিন্তু কম্বাইন করে দেখাটা জরুরি। তাছাড়া শুধুমাত্র ৭ম ভাবের উপর ভিত্তি করে কেউ যদি বলে দেয়, হুম। সেটা একটা হাফ নলেজ হয়ে গেল। তাই আচ্ছা। এখানে অন্যান্য ভাবেরও কম্প্যাক্ট বিশ্লেষণ করা, তাদের সেই অধিপতিদের যে গ্রহগুলোর যে অবস্থান হুম। D1 চার্টে মানে রাশি চার্টে, সেই সাথে D9 চার্টেও বিচার বিশ্লেষণ একান্ত জরুরি। এটুকু না করে কখনোই ফাইনাল কনক্লুশন এ আসা ঠিক হয় না। আচ্ছা। কারো জন্মছকে দেখা গেল যে রাহু খুব খারাপ। হুম। তো সে কি প্রতিকার করবে রত্ন ছাড়া? ১ম কথা হচ্ছে রাহু বর্তমানে আমরা যেটা জানি হুম, যে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে দেখবেন যে রাহুকে রাহু-কেতুকে হুম, নেগেটিভ বলা হয়েছে। যে রাহু-কেতু তামসিক টাইপের। বিশেষ হুম, করে শনিকেও আমরা খারাপ ভাবি যে শনিকে শত্রু ভাবি। যে এই শনির দশা চলছে বা সাড়ে সাতি চলছে, তার মানে মনে হয় লোকটা শেষ, মানে গেল সব। বা কারো রাহুর দশা চলছে বা কেতুর দশা চলছে, অন্তর্দশা চলছে। সেক্ষেত্রে অনেকে প্রেডিক্ট করে দেয় যে আপনার খুব খারাপ সময় যাবে। হুম, কিন্তু বিষয়টা সত্য নয়। রাহু সাপোর্ট ছাড়া হুম, কলিযুগে হুম, রাতারাতি ভাইরাল হওয়া, ফেমাস হওয়া, কোনো পলিটিশিয়ান রাতারাতি ভোটে জিতে হুম, মন্ত্রী হয়ে গেল, নেতা হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল। কেউ বড় বিজনেসম্যান বা কেউ একটা ছোটখাটো একটা কাঁচা বাদামের গান গেয়ে হুম, ভাইরাল হয়ে গেল। এসব রাহুর দান। হুম, তো রাহু অশুভ বলে কিছু নেই, শুভ বলে কিছু নেই। হুম, রাহুর যে এনার্জিটা সেটাকে কন্ট্রোল করা জানতে হবে। এবার রাহু আপনার জন্মকুণ্ডলিতে হুম, কোন ভাবে বসে আছে যেহেতু রাহুর নিজস্ব কোনো সাইন নেই। হুম, প্রত্যেকটা গ্রহে সাইন রয়েছে। যেমন ধরুন মঙ্গলের ক্ষেত্রে হুম, মেষ রাশি, হুম, বৃশ্চিক রাশিটা মঙ্গলের ঘর। হুম, শুক্রের ক্ষেত্রে বৃষ রাশি, তুলা রাশি শুক্রের ঘর। হুম, শনির ক্ষেত্রে মকর বা কুম্ভ। এরকম কিন্তু রাহু কেতু ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। হুম, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট। যে পয়েন্টে যদি আ
সান বা রবি বা চন্দ্র চলে আসে তাহলে সেখানে কি হয়? এক্লিপস মানে গ্রহণ হয়। আচ্ছা। তো রাহু কেতুটা পুরোপুরি নেগেটিভ নয়। হুম, কিন্তু রাহু কেতু একটা ছায়াগ্রহ বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাই রাহু যে ভাবে থাকে সেই ভাব রিলেটেড বা হুম, সেই ভাব সম্পর্কিত বিষয়ে হুম। জাতককে কি বলুন তো প্রচুর স্বপ্ন দেখায়। আচ্ছা। প্রচুর মানে মানে কাল্পনিক চিন্তাভাবনা বলতে পারেন হুম, বা নিজের মানে যা সামর্থ্য তার হুম, চেয়েও বেশি আশা আকাঙ্ক্ষা হুম, ওই ভাবটা উপরে ডিপেন্ড করে যেখানে রাহু বসে থাকে। হুম, এবার সেই ব্যক্তি যদি পরিশ্রম করে হুম, সেই জিনিসটা পায়, হুম, তাহলে বলবে, "না আমার রাহু ভালো। আমি তো নেতা হুম, হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম, ভোটে জিতে গেলাম, কালকে লটারিতে ১,০০,০০,০০০ টাকা পেলাম।" এবার যে মনে করুন পাচ্ছে না। লটারি কাটতে, কাটতে শেষ। হুম। কেউ দেখা গেল পার্টি অফিসে যায়, মিটিংয়ে, মিছিলে সব জায়গায় যায়। কিন্তু ভোটে দাঁড়ানোর টিকিটও পায় না। সারাদিন লেবার মজদুরি করেই শেষ। তো আপনি বলবেন যে এদের উদ্দেশ্য সাধন হচ্ছে না তাই এদের রাহুটা ডাউন। হুম। কিন্তু রাহুর প্রতিকার বলতে অ্যাকচুয়ালি আমরা জানি যে পাথরের মধ্যে গোমেদ, গোমেদ। হ্যাঁ। যেটাকে ইংলিশে বলে হেজোনাইট। হুম, তো গোমেদটাই সবাই ধারণ করে। হুম। কিন্তু প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গোমেদ কিন্তু সবার স্যুট করে না। আচ্ছা। গোমেদ কেউ যদি ধারণ করে হুম, অবশ্যই তাকে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে সেটাকে প্রেসক্রাইব করাতে হবে যে তার গোমেদটা স্যুট করবে কিনা বা গোমেদ লাগবে কিনা। হুম, যদি গোমেদ পড়ে নেয়, দেখা গেল সাপোজ হুম, রাহু কারো 8th হাউসে আছে, অষ্টম ভাবে। এবার অষ্টম ভাব কি বোঝায়? হুম, হঠাৎ দুর্ঘটনা, হুম, কোনো গুপ্ত ক্রিয়াকলাপ, কোনো ফাটকা, কোনো রিস্কি কাজ বা শারীরিক অসুস্থতাও বোঝায়। এবার রাহু 8th হাউসে থাকা মানে কেউ অ্যাক্সিডেন্ট প্রোন হবে। সে সহজে যেকোনো কাজে যাবে, হঠাৎ করে লাস্ট মোমেন্টে দেখবে কাজ পন্ড হয়ে গেছে। হুম, এবার সে যদি গোমেদ পড়ে নেয়, তাহলে তাকে রাহু আরো ডিস্টার্ব করবে। কেননা রাহু তো এমনিই খারাপ আছে ছকে। হুম, যা চায় তার উল্টা হয়। তার উপরে যদি গোমেদ পড়ে নেয়, হুম। সেই রাহু আরো বলবান হয়ে সেই লোককে আরো দুনিয়ার মানে অন্ধকারের দিকে ঠেলে দেবে। তাই রাহুর যদি কারো কন্ট্রোলের বাইরে থাকে হুম, বা রাহুকে কেউ যদি কন্ট্রোলে রাখতে চায়, সেক্ষেত্রে এই স্টোন থেরাপি হুম। বা জেম থেরাপি বাদ দিয়েও আরো অনেক রকমের প্রতিকার রয়েছে। তার মধ্যে বিশেষ, বিশেষ যেগুলো রয়েছে সেগুলো হলো রাহুর যে বীজ মন্ত্র রয়েছে। রাহুর বীজ মন্ত্র। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহের একটা করে বীজ মন্ত্র, হুম, বৈদিক মন্ত্র রয়েছে। যেমন রাহুর জন্য ওম রাম রাহবে নমঃ, শনির আচ্ছা। জন্য ওম সাম শনিশ্চরায় নমঃ, কেতুর জন্য ওম কেম কেতুবে নমঃ। এই যে বীজ মন্ত্রগুলি, হুম, এগুলো একটা নির্দিষ্ট সংখ্যায় হুম, ধরুন ১০৮ বার করে প্রত্যহ জপ করা যেতে পারে। হুম, কারো রাহুর হরোস্কোপে খারাপ রয়েছে, হুম, 12th হাউসে রয়েছে বা 8th হাউসে রয়েছে বা রাহু দেখা গেল 5th হাউসে রয়েছে বা হুম। পঞ্চম ভাবে রয়েছে প্রেমের ঘরে। তার মাল্টিপল রিলেশন আসবে আবার ব্রেকআপ হয়ে যাবে। একটা প্রেমও আচ্ছা। টিকবে না। হুম, এমনকি পঞ্চম ভাবে রাহু যদি মঙ্গল বা শনির সঙ্গে লিঙ্ক থাকে, হুম, যেহেতু ওটা সন্তান ভাব, হুম। তাই বিবাহের পরে অনেকের মিসক্যারেজ অ্যাবর্শনও হয়ে থাকে। আচ্ছা। তো এই সকল ক্ষেত্রে পাথর বা রত্ন ধারণ না করে হুম, যদি রাহুর বীজমন্ত্র জপ করা যায়, হুম, রাহু যে সকল বস্তু বা বিষয় ইঙ্গিত করে, হুম, যেরকম ধরুন কোনো কালো বস্ত্র, শনি যা, যা ইন্ডিকেট করে হুম, মোটামুটি 80% রাহুও সেম ইন্ডিকেট করে। কেননা শনি আর রাহু মানে ফ্রেন্ড, হুম, সেম কোয়ালিটির। তো রাহুর ক্ষেত্রে রাহুর যে সকল বিষয় বস্তু রয়েছে, হুম, যেমন তামাক জাতীয় হুম, বস্তু, অ্যালকোহল, হুম, তারপরে কোনো মসলাদার জিনিস, ফাস্ট ফুড, হুম। অ্যা বা রাহুর মাধ্যমে বিভিন্ন লো ক্লাস পিপল বোঝায়। যেমন সুইপার, আচ্ছা। হুম, মুচি, মেথর, ডোম হুম। এই সকল ব্যক্তিকে দান করা যেতে পারে। ডোনেশন থেরাপি। আচ্ছা। তাদেরকে কিছু বস্ত্র বা খাদ্য দান করা। হুম, এই সকল বিষয় এমনকি রাহু কেতুকে কন্ট্রোল করার জন্য হুম, তন্ত্র মতে রাহু কেতু শান্তি হোমযজ্ঞ কোনো সিদ্ধপীঠে, সেটা হুম, কামাখ্যা হোক, তারাপীঠ হোক, হুম, এই সকল জায়গাতে কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে, হুম, দান থেরাপির মাধ্যমে, হুম, বীজ মন্ত্র জপ এমনকি রাহুর যে যন্ত্র রয়েছে, হুম,
সেই যন্ত্রকে সঠিকভাবে পূজা করে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সেই যন্ত্র ধারণ করলেও কিন্তু অনেক লাভ পাওয়া যেতে পারে। জরুরি নয় যে গোমেদি পড়তে হবে, কেননা গোমেদের সাইড ইফেক্ট রয়েছে। হুম, এটা কেউ অস্বীকার করতে পারবে হুম, না। নীলা যেরকম সবার স্যুট করে না, রক্তপ্রবাল যেরকম স্যুট করে না, রাশি লগ্ন না জেনে, সেই গ্রহের পার্টিকুলার পজিশন না জেনে কেউ যদি একটা ইচ্ছে করে একটা পাথর পড়ে নেয়, কয়েকদিন পর সমস্যা আরো বেড়ে যেতে পারে। তো সেই জন্য যেগুলো মানে সাইড ইফেক্ট নেই, হয়তো আপনার কাজটা খুব স্লোলি হবে, ধীরে, ধীরে হবে। কিন্তু আ দান থেরাপি, মন্ত্র থেরাপি, কিছু ডিসিপ্লিন, কিছু লাইফস্টাইলের চেঞ্জ, ধরুন রাহু যার খারাপ রয়েছে দেখবেন হুম, হুম, অতিরিক্ত অ্যালকোহল পান করবে। তার বন্ধু-বান্ধব ভালো হবে না। হুম, এমনকি গ্যামলিং বা জুয়া সাট্টাতে জড়াবে। অতিরিক্ত শেয়ার মার্কেটে টাকা লাগাবে স্টকে। দেখবে যে লস হচ্ছে। হুম, কিন্তু ও ভাবে এই তো লাভ হবে আমার। আরেকটু পরেই লাভ হবে। এই করতে, করতে নিঃস্ব হয়ে যায়। হুম, তো এগুলোকে কন্ট্রোল করা। রাহু হচ্ছে আমাদের কি বলতো? মানে যে সিক্স সেন্স হুম, সেটাকে নির্দেশ করে। কিন্তু আমাদের পঞ্চনেন্দ্রিয়ের উপরে একটা কন্ট্রোল নিয়ন্ত্রণ থাকা চাই। হুম, রাহু ভোগবিলাস পছন্দ করে। সেটা বাই হুক অ্যান্ড ক্রুক। ও কোনো কিছু দেখে না যে এটা সঠিক না বেঠিক। হুম, ঠিক আছে? হতে পারে সেটা সামাজিক নয়, অসামাজিক কাজ। তারপরেও ওখানে ও ঢুকে যায়। হুম। বিশেষ করে আমি দেখেছি যাদের রাহুর মহাদশা রাহুল মহাদশা। স্টুডেন্ট লাইফে আসে বা টিনেজারে আসে। হুম, ধরুন কারো ১৪ থেকে ১৫ বছর বয়সে রাহু দশা শুরু হলো। হুম, রাহু দশা তো ১৮ বছর চলবে। হুম, এবারে ওই টাইমিংটার মধ্যে সে যদি স্টুডেন্ট হয়, পড়াশোনা একদম হবে না। চঞ্চল হয়ে যাবে, বাবা-মার কথাও শুনবে না। হুম, বা রাহু যদি পঞ্চম ভাব বা সপ্তম ভাবের সঙ্গে যুক্ত থাকে, হুম, দেখা যাবে কোনো মেয়ে-ঠেয়ে নিয়ে বা হুম, মেয়ে হলো কোনো নিম্ন শ্রেণীর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে নিয়েছে। হুম, তো এগুলো রাহু করায়। তো আচ্ছা। সেই রাহুকে কন্ট্রোল করতে গেলে হুম, ১ম এ যেটা দরকার সেটা হচ্ছে যে কাউন্সেলিং এর প্রয়োজন। হুম, তারপরে রাহুর জন্য যে সকল রেমেডি আমি বললাম, হুম, বীজ মন্ত্র, হুম, কোনো কবচ ধারণ, রাহুর যে আরাধ্য দেবী রয়েছে ছিন্নমস্তা, হুম, হ্যাঁ? তো সেগুলোর যদি উপাসনা করা যায় বা পূজা-পাঠ ঠিকঠাক যদি গ্রহ শান্তি, পূজা, যজ্ঞ, হবন করা যায়, তাহলেও কিন্তু সেটার সুলাভ পেতে পারে। জরুরি নয় যে আচ্ছা। গোমেদই পড়তে হবে। গোমেদ পড়লে আরো রিঅ্যাকশন হতে পারে বা হুম, প্রবলেম বেড়ে যেতে পারে যদি রাহু হরোস্কোপে সঠিক জায়গায় না থাকে তো। হুম। আচ্ছা, কালসর্প দোষ, হুম। মাঙ্গলিক দোষ এগুলো কিভাবে কাটানো সম্ভব? ১ম কথা, সত্যি কথা বলতে যেটা আমি আমার ১৫ বছরের হুম, এক্সপেরিয়েন্স এ জানি যে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে দোষ বলে কোনো ওয়ার্ডই নেই। হুম, যা আছে সব যোগ। হুম, যোগ মানে কি? না কম্বিনেশন। ধরুন মঙ্গল আপনার সপ্তমে আছে। আচ্ছা। তো সবাই বলবে মাঙ্গলিক দোষ। হুম, আমার কাছে এটা কোনো দোষ না। এটা হচ্ছে একটা যোগ। হুম, বিভিন্ন প্ল্যানেট দেখা গেল ২-৪ টে প্ল্যানেট একসাথে একটা ঘরে বসলো। হুম, সেটা একটা কনজাংশন বা ওটা একটা জুতি হলো। হুম, তো ওটাকে বলে একটা যোগ। যেমন রাজযোগ, হুম, গজকেশরী যোগ, গুরুচণ্ডাল যোগ। এগুলো সব আচ্ছা। যোগ। এগুলো কোনটাই দোষ নয়। হুম, এবারে বর্তমানে কি হয়েছে, বর্তমান মডার্ন এজে যে যোগগুলোর কারণে শুভ ফল পাওয়া যায়। যেমন হুম, ধরুন গজকেশরী যোগ, হুম, মালব্য যোগ, তারপরে যেকোনো রাজযোগ, শশা মহাযোগ। হুম, এগুলোকে যোগ বলছি কেন? এগুলো হলে মানুষের ধনপ্রাপ্তি, হ্যাঁ, মান-সম্মান প্রাপ্তি মানে পজিটিভ হুম, রেজাল্ট পাওয়া যায়। তাই এটাকে কিন্তু যোগ বলেছে। আর আচ্ছা। এই দোষ কথাটা এটা শাস্ত্রে নেই। হ্যাঁ, কিন্তু মানে জ্যোতিষীরা এটাকে দোষ বলেছে কেন? আচ্ছা। কেননা ওই পার্টিকুলার ওই পজিশনের কারণে বা হুম, ওই গ্রহের যে সম্মিলন বা হুম, জুতি বা কনজাংশন হুম, সেটার কারণে নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। হুম, সেজন্য ওটা দোষ বলছে। আচ্ছা। কিন্তু এগুলো সত্যি কথা বলতে দোষ নয়। এগুলো হুম, একটা করে যোগ। হুম, এবার কোনোটা পজিটিভ যোগ, কোনোটা নেগেটিভ রেজাল্ট দেয়। হুম, তো যেগুলো নেগেটিভ দেয় ওগুলোকে বলে দোষ। হুম, কিন্তু এটা কোনো দোষ নয়। হুম, আসলে ব্যাপারটা কি ওই যে বললাম এনার্জিটাকে হুম, কন্ট্রোল করা। কন্ট্রোল করা। আপনি বললেন যে কালসর্প দোষ কি? হুম, কালসর্প দোষ এমনিতে বলা হয় যে সকল গ্রহ যদি রাহু কেতুর এক পার্শ্বে অবস্থান করে। হুম, মানে প্ল্যানেট গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে কিনা হুম, ডেট অফ বার্থ টাইম মানলে। এবার দেখা গেল কারো এরকম ছক আছে যে তার মেষ লগ্ন। হুম, এবার মেষে বসে আছে রাহু হুম, আর তুলাতে বসে আছে কেতু। আর বাকি যে ৭ টে প্ল্যানেট আছে হুম, সেগুলো হয় তুলা থেকে বৃষের মধ্যে আছে,
হুম। অথবা তুলা থেকে মিনের মধ্যে আছে। ওয়ান সাইডে ৭ টি গ্রহ পড়ে গেছে। হুম। তখন ওটাকে বলে কালসর্প দোষ। কেননা ওই পার্টিকুলার যোগটার কারণে সেই মানুষটার লাইফে প্রচুর স্ট্রাগল চলে। হুম। প্রচুর আপ ডাউন চলে। সহজে কোনো কিছুতে সাফল্য আসে না। তাকে এক কথায় ব্যাড লাক ধাওয়া করে বেড়ায়। হুম। সেইজন্য এটাকে দোষ বলা হয়েছে। কিন্তু আচ্ছা। প্রকৃত অর্থে দোষ বলে কোনো কিছুই আমাদের যে ক্লাসিকগুলো আছে, হুম। যেমন বৃহৎ পরাশরা হোরাশাস্ত্র, যেটা পরাশর উনি লিখেছে। হুম। বিভিন্ন ট্রান্সলেশন আছে। আমি ইংলিশ ট্রান্সলেশনটা পড়েছি আর শান্তানামের। হুম। ২ টো পার্ট আছে। বহু পুরানো হুম। এটা এডিশন। তো সেখানে দোষ বলে কিছু পাইনি। হুম। তো হরিহর মজুমদারের বিপিএইচএস ও আমি পড়েছি। আচ্ছা। তো বাংলা ভার্সনের বিপিএইচএস মানে বিভিন্ন ভাষায় আছে তো। হুম। কোনোটা হিন্দিতে ট্রান্সলেশন, হুম। কোনোটা ইংলিশে। কোথাও দোষ বলে কোনো ওয়ার্ড পাইনি। যা হুম। পেয়েছি সব যোগ পেয়েছি। হুম। তবে হ্যাঁ, যে যোগের কারণে মানুষের জীবনে ঝড় উঠে যায়, হুম। কুপ্রভাব পড়ে, হুম। সেটিকে আমাদের চলতি ভাষায় দোষ বলা হয়। আচ্ছা। এবার কালসর্প দোষের যেটা কাহিনী, সেটা হচ্ছে যে কালসর্প দোষ থাকলে পরে লাইফে একটু স্ট্রাগল হয়। কিন্তু হুম। কালসর্প দোষ থাকলেই যে ওই ছকটা যে বাতিল, হুম। সে যে জীবনে কিছু করতে পারবে না তা নয়। কেন সচিন টেন্ডুলকর থেকে শুরু করে হুম। আমাদের ১ম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, হুম। এদের চোখে কালসর্প দোষ রয়েছে। কালসর্পদোষ। মানে দোষ মানে যোগই বলা চলে। হুম। দোষ শুনে, শুনে মুখ দিয়ে দোষ বেরিয়ে যায়। হুম। কিন্তু কালসর্প যোগ রয়েছে। হুম। তারপরেও তো তারা ওয়ার্ল্ড ফেমাস হয়েছে। হুম। সচিন টেন্ডুলকর নাম্বার 1 ব্যাটসম্যান। জওহরলাল নেহেরু ১ম ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো তারা তো লাকি ছিল। হুম। এবার অন্য দিক দিয়ে তাদের জীবনে হয়তো অন্য কিছু রহস্য বা স্ট্রাগল চলেছে। কিন্তু কালসর্প যোগ থাকলে এই যে বিশাল কিছু খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। হুম। সেটা সঠিক যদি বৈদিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে চলা যায়, হুম। হতে পারে সে ৪০ বছরের পরেও গেইন করতে পারে। কেননা মোটামুটি মিডল লাইফ পর্যন্ত একটু কষ্ট দেয়। বিশেষ করে রাহু কেতুর যদি দশা অন্তর্দশা চলে তাহলে। হুম। তাছাড়া কালসর্প দোষালা আমি এরকম বহু লোক দেখেছি হুম। যারা যথেষ্ট মানে ধন সম্পত্তির মালিক, যথেষ্ট পাওয়ারের প্রতিপত্তিও আছে তাদের সমাজে। এটাকে একদম ভয় পেলে হবে না। এর পিছনে সায়েন্স রয়েছে, সেটাকে বুঝতে হবে। আচ্ছা দাদা, শনির ৭.৫-এর হুম। ৭.৫ বছর। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ ও থার্ড স্টেজ কেমন যায়? ১ম ২.৫ বছর কেমন যায়? আগে জানবো। ১ম কথা হচ্ছে যে ৭.৫ মানে হুম। ওয়ার্ডটার মিনিংটা আগে বোঝো। হুম। যে ৭.৫ বছর। হুম। তো শনি স্লো মুভিং প্ল্যানেট। খুবই ধীরে, ধীরে হুম। শনি একটা রাশির উপর দিয়ে গোচর করে। অলমোস্ট ২.৫ বছর টাইম নেয়। হুম। এবারে ধরো কারো ৭.৫ চলছে। কিভাবে বুঝবে? ধরো এই মুহূর্তে শনি মীন রাশিতে রয়েছে। হুম। তো কারো যদি মীন রাশি থাকে, চন্দ্র যদি মীন রাশিতে থাকে, হুম। তাহলে মীন রাশির জাতকের হুম। ৭.৫ চলছে। আবার মীন রাশির পেছনে যে রাশি রয়েছে হুম। কুম্ভ, হুম। তারও ৭.৫ চলছে। আবার মীনের সামনে যে রাশি রয়েছে হুম। মেষ, ৩ জনেরই ৭.৫ রয়েছে। হ্যাঁ। কিন্তু এখানে ৭.৫ বছর মানে ২.৫ বছর করে ৩ টে স্টেপ। হুম। মানে ৩ ধাপে ৭.৫টা কমপ্লিট হবে। আচ্ছা। এবার একেক পর্যায়ে একেক রকমের ফল দেয়। হুম। কিন্তু নরমালি বেসিক্যালি যেটা আমি দেখেছি, আমার ক্লায়েন্ট শুধু না আমার নিজস্ব ব্যক্তিগত জীবনে আমি ৭.৫ প্রভাবকে আমি লক্ষ্য করেছি, আবার সেখান থেকে অনেক কিছু শিক্ষাও লাভ করেছি। তো ৭.৫ যখন ১ম স্টেজ হয়, যখন চন্দ্রের পেছনে থাকবে বা হুম। চন্দ্রের দ্বাদশে যখন শনি ঢুকবে, তখন কিন্তু মেইনলি কি হয় না, মানুষের মধ্যে না ফেলার জিনিসটা রিপিট হতে থাকে। আচ্ছা। বারবার ব্যর্থতা। বারবার ব্যর্থতা। যেটা এখন মেষ রাশির আমি হচ্ছে। এরকম লোক দেখেছি যে রেলে ২ বার করে রিটেনে পাস করেছে। হুম। তার ৭.৫ স্টার্ট হয়েছে। হুম। ও ইন্টারভিউ এ গিয়ে ক্র্যাক করতে পারছে না। ওখান থেকে রিটার্ন। হুম। অনেক মেধা ছাত্র, হুম। অনেক ভালো নলেজ। কিন্তু সে বারবার এক্সাম পাস করছে রিটেনে, কিন্তু জয়েনিং হচ্ছে না। লেট হুম। হয়ে যাচ্ছে। হুম। এই যে ব্যর্থতা আর ডিপ্রেশন জিনিসটা পুরো হুম। ওকে আঁকড়ে ধরে। তারপরে যখন 2nd স্টেজ হবে, যখন চন্দ্রের উপরে, ধরো চন্দ্র তোমার মীন রাশিতে ১০ ডিগ্রিতে রয়েছে। হুম। সাপোজ। এবার শনি যখন ওই চন্দ্রের রাশিতে ঢুকে যাবে তখন ওটা 2nd স্টেজ বা ২য় ধাপ।
এবার পার্টিকুলারলি যখন ওই চন্দ্রের 10 ডিগ্রির উপর দিয়ে যাবে কিনা, হুম, তখন তো সেই জাতক বা জাতিকা যার সাড়ে সাথী চলছে তার তো মেন্টাল স্ট্রেস হুম, দ্বিগুণ হবেই। সেই সাথে চন্দ্র হচ্ছে মাতৃকারক, হুম, মাকে নির্দেশ করে। তো চন্দ্রের ঘর দিয়ে যখন সাড়ে সাথী যাবে, হুম, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি হুম, যে তাদের মায়ের শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকে না। হুম, বাড়িতে ফ্যামিলি মেম্বারদের মধ্যেও ঝগড়াঝাটি, কলহ চলতে থাকে। হুম, এমনকি বিশেষ কিছু ক্ষেত্রে যদি চন্দ্রের উপরে হুম, সেই জাতক বা জাতিকার যদি ন্যাটাল চার্ট মানে হুম, জন্মছকে যদি মঙ্গল, রাহু বা অন্য কোনো পাপ গ্রহের হুম, ওখানে অবস্থান থাকে, তাহলে শনি যখন চন্দ্রের উপর দিয়ে যাবে, তখন কিন্তু শুধু চন্দ্রকে না, দেখা গেল চন্দ্রের সঙ্গে কারো মঙ্গল বা রাহু কনজাঙ্ক্ট বা কানেক্ট আছে। হুম। তাহলে মঙ্গল রাহুর উপর দিয়েও পাস করছে। সেক্ষেত্রে কি হয়? গুরুজন হানির যোগ হয়ে যায়। আচ্ছা। মানে ফ্যামিলিতে কোনো বয়স্ক লোক, সেটা হতে পারে কোনো গ্র্যান্ডফাদার বা হুম, গ্র্যান্ডমাদার, এমনকি আমি অনেকের এরকমও দেখেছি যে হঠাৎ করে মা মারা গেছে। আচ্ছা। সারি-সারির অসুস্থ ছিল হুম, না। হঠাৎ করে কোনো একটা মানে প্রবলেম হয়েছে, হসপিটালে ভর্তি করেছে, দেখে ওখানেই শেষ। এটা হুম। হলো 2nd স্টেজে। মানে 2nd স্টেজ। ফ্যামিলির উপরে বেশি চাপ দেয়। এটা ২য় মায়ের পর্যায়ে উপরে হয়। বেশি চাপ দেয়। এটা 2nd স্টেপ বা 2য় ধাপে। হুম, এবার লাস্ট স্টেজে কি হয়? লাস্ট স্টেজে যাদের হরোস্কোপে জন্মকুণ্ডলিতে জন্মকালীন শনি ভালো আছে, হুম। তাদের ক্ষেত্রে অনেকেই প্রাপ্তিযোগ হয়। 3rd স্টেজটা খুব একটা খারাপ তা বলব না। কিন্তু আচ্ছা। অবশ্যই জন্মকুণ্ডলিতে শনিকে ভালো থাকতে হবে। যেমন হুম, ধরুন শনি স্বক্ষেত্রে আছে, হুম, মকর বা কুম্ভে আছে। শনি তুঙ্গে আছে তুলা হুম, রাশিতে বা শনি বৃহস্পতির সঙ্গে রয়েছে। জন্মকালীন ছকে হুম, শনির অবস্থানটা মেইন এখানে। শনি যদি পজিটিভ থাকে, হুম, তাহলে ওকে হালকার উপর দিয়ে পেন দিবে। মানে হালকা মানে রিলিফ হুম। পাবে। কিন্তু যদি খুবই খারাপ পজিশন হয়, তো 3rd স্টেজেও লোকের ফিন্যান্সিয়াল প্রবলেম চলে। আমি তো এরকমও দেখেছি বড়, বড় বিজনেসম্যান আমার কাছে যারা আসে, সাড়ে সাতিতে পুরো ডিফল্টার দেউলিয়া হয়ে গেছে। তাদের হুম, ব্যবসা-ট্যাবসা সব ফুটে গেছে। হুম। প্লাস অনেকে তো আছে সুইসাইড অ্যাটেম্প্ট ও করতে যায়। আচ্ছা। কিন্তু সত্যি কথা বলতে, যদি এই সাড়ে সাতিটাকে কোনোভাবে হুম, কেউ যদি পার করতে পারে, হুম, ঠিক তারপরেই তাদের রিওয়ার্ড বা কিছু পুরস্কারও থাকে। হুম, যাদের ধৈর্য অনেক বেশি, শনি যেহেতু ধৈর্য বোঝায়, হুম, স্লো মুভিং প্ল্যানেট, সেখানে কেউ যদি ধৈর্য ধরে বসে থাকতে পারে, যতই ঝড় ঝঞ্ঝা যাক, যতই ঝড় বৃষ্টি হোক, হুম, বৃষ্টির পরে আকাশে রোদ উঠবে। এইভাবে যদি চলা যায় তাহলে সাড়ে সাতি হুম, পার করেও অনেক কিছু করা যায়। কেননা আমাদের দেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন, হুম, মাননীয় শ্রী নরেন্দ্র মোদী হুম। জি, উনি কিন্তু বৃশ্চিক রাশির সাড়ে ৭র জাতক। সময় হয়েছেন উনি প্রধানমন্ত্রী। ২০১২ সালে হুম, প্রধানমন্ত্রী হয়েছে। হুম, উনার কিন্তু বৃশ্চিক রাশি ছিল। ২০১৪ পর্যন্ত উনার হার্ড টাফ সাড়ে সাথে চলছিল। হুম, তার মধ্যেও সমস্ত শত্রুকে উড়িয়ে এই হুম, এককভাবে ভোটে জিতে যে প্রধানমন্ত্রী, আজও উনার আসনটা হুম, মানে সুরক্ষিত। হুম, কেউ এখনো উনাকে নড়ানোর মতন এখনো হয়তো হুম, যোগ্যতা কোনো নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আসেনি। হুম, তো সাড়ে সাতি তাকেই রিওয়ার্ড দেয়, যার হরোস্কোপে শনি ভালো রয়েছে, হুম, যার কর্ম ভালো রয়েছে, যে সারা জীবন স্যাক্রিফাইস করে এসেছে। হুম, আর যাদের হরোস্কোপে শনি ভালো নেই, হুম, মঙ্গল দ্বারা পীড়িত রয়েছে, শত্রুর রাশিতে শনি বসে আছে, হুম। শনি নিচস্থ, শনি রবির সঙ্গে বসে কম্বাস্ট বা দগ্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কোনো মাপ নেই। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, কষ্ট আসে। কেননা শনি দুঃখের গ্রহ। আচ্ছা। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে আগামী দিনে তোমরা কেমন পডকাস্ট দেখতে চাও এবং কোন টপিকের উপর সেটা নিচে কমেন্টে প্রীতিকে জানাতে একটুও ভুলবে না। গেস্টের সাথে যোগাযোগ করতে বা প্রীতির সাথে যোগাযোগ করতে নিচের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো।